যারা একেবারে নতুন কখনো ছানার রসগোল্লা তৈরি করেননি বা তৈরি করতে গিয়ে ব্যর্থ হয়েছেন তাদের জন্য থাকছে আজকের এই রেসিপিটা। তারা চাইলে কিন্তু এই রেসিপিটি ফলো করে পারফেক্ট রসগোল্লা বানিয়ে নিতে পারবেন। আপনাদের রসগোল্লাও হবে একদম পারফেক্ট। আজকে আমি ছানা কাটা থেকে শুরু করে রসগোল্লা বানানো পর্যন্ত সব কিছুই এই রেসিপিতে বলে দিব। আশা করব আজকের রেসিপি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে শেয়ার করে দিবেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রথমেই ছানাটা কেটে নিব। এর জন্য আমি 1 লিটার পরিমাণ দুধ চুলাতে বসিয়ে রেখেছি। এরপর দুধটাকে আমি একটু জাল করে নিব। প্রায় 1 থেকে 2টা বলক আসলেই চুলাটা কিন্তু অফ করে নিতে হবে। আমি কিন্তু চুলাটা অফ করে দুধটাকে একটু অনবরত নেড়েচেড়ে ঠান্ডা করে নিচ্ছি। খুব বেশি ঠান্ডা না, মোটামুটি কুসুম গরম থাকা অবস্থায় ছানাটাকে কেটে নিতে হবে। এখন এখানে আমি ভিনেগার আর পানি মিশিয়ে নিচ্ছি। এখানে 2 টেবিল চামচ ভিনেগারের সাথে 4 টেবিল চামচ পানি আমি মিক্স করে নিয়েছি। সেটা দিয়ে এখন ছানা কেটে নিব। তো এরপর অল্প করে দিয়ে অনবরত একটু আলতো হাতে নেড়েচেড়ে ছানাটাকে কেটে নিতে হবে। প্রথমে অল্প একটু পানি দিয়েছি, পরে আবারও একটু পানিটা দিয়ে দিচ্ছি। পানিটা একেবারে না দিয়ে 2 থেকে 3 বার দিয়ে এরপর এভাবে করে একটু নেড়েচেড়ে নেবেন, তাহলে দেখবেন ছানাটা সুন্দরভাবে কেটে নেওয়া হয়ে গেছে। আর খুব বেশি গরম দুধে যদি আপনি ছানা কেটে নেন তাহলে সেই ছানাটা কিন্তু অনেক শক্ত হয়, আর ওই রসগোল্লা কিন্তু একদমই ভালো হবে না। ছানাটা যখন এরকম কেটে নেওয়া হয়ে যাবে ঠিক তখনই সাথে সাথে ছানা থেকে পানিগুলো আলাদা করে নিতে হবে। আর যদি খুব বেশি দেরি করে পানিগুলো ছেঁকে নেন তাহলে কিন্তু ছানাগুলো গরম ভাপে সিদ্ধ হয়ে যাবে, তখন রসগোল্লা কিন্তু একদমই ভালো হবে না, আর রসগোল্লাও অনেক শক্ত থেকে যাবে। তাই চেষ্টা করবেন ছানা কেটে নেওয়ার সাথে সাথে পানিটা এভাবে ঝরিয়ে নেবেন। আর পানিটা ঝরিয়ে নেওয়ার সাথে সাথে কিন্তু ঠান্ডা পানি দিয়ে ছানাটা ভালোভাবে ধুয়ে নিতে হবে, যতক্ষণ না ছানার গায়ে থেকে গরম ভাবটা চলে যাচ্ছে। কোনো অবস্থায় ছানাটাকে গরম রাখা যাবে না, এতে করে ছানাগুলো কিন্তু বেশি সিদ্ধ হয়ে যেতে পারে। ছানাটাকে সুন্দর করে ধুয়ে নেওয়ার পর এরপর এই ছানার এই কাপড়টা কিন্তু যে কোনো একটা জায়গাতে আপনারা ঝুলিয়ে রাখতে পারেন, এতে করে ছানার গায়ে যে পানিগুলো আছে সেটা ঝরে যাবে। আমি এভাবে একটা স্ট্যান্ডের উপর দিয়ে ঢেকে রেখে দিব 1 ঘন্টার মতো। 1 ঘন্টা আমি ছানাটাকে রেখে দিয়েছিলাম। এরই মাঝে ছানাটা থেকে যে পানিগুলো ছিল সে পানিগুলো সুন্দর করে কিন্তু ঝরে গিয়েছে। দেখুন ছানাটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে। আর ছানাটা যখন এরকম নরম মনে হবে ঠিক তখন বুঝে নেবেন ছানাটা কিন্তু সুন্দর করে তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন ছানাটাকে আমি হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। তো এভাবে হালকা হাতে একটু প্রেস করে ছানাটাকে ডলে নেবেন প্রায় 1 থেকে 2 মিনিটের মতো। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিব 1 চা চামচ চিনি আর এলাচ, দুটো একসাথে মিক্স করে আমি গুঁড়ো করে নিয়েছিলাম, সেটাই এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে আমি দিচ্ছি 1 চিমটি পরিমাণ বেকিং পাউডার। খুব বেশি কিন্তু দেওয়া যাবে না, 1 চিমটি নিতে হবে। এর চেয়ে বেশি দিলে মিষ্টিটা যখন শিরাতে রান্না করতে নেবেন তখন কিন্তু মিষ্টিটা শিরার সাথে গলে যাবে। সব কিছু দেওয়ার পর আবারও ছানাটাকে আমি 1 মিনিটের মতো এইভাবে আলতো হাতে কিন্তু ম্যাশ করে নিয়েছি। দেখুন ছানাটা কিন্তু সুন্দরভাবে মথা হয়ে গিয়েছে। এখন এই ছানাটা দিয়ে আমি লেচি করে নেব। আর ছানাটাকে অতিরিক্ত ডলাডলি করবেন না, এতে করে ছানার গায়ে যে ফ্যাট থাকে সেই ফ্যাটগুলো কিন্তু বেরিয়ে আসবে। এরপর আমি লেচি কেটে নিচ্ছি। এখানে একটা ছুরির সাহায্যে আমি 2টা ভাগে ভাগ করে নিলাম। এরপর ছোট করে লেচি কেটে নিব। আমি প্রায় 10 থেকে 12টি লেচি কেটে নিয়েছি। যদি আপনারা রসগোল্লার সাইজটা একটু ছোট রাখতে চান তাহলে একটু ছোট করে কেটে নিতে পারেন। আমি একটু বড় করে তৈরি করে নিচ্ছি। এখন এখান থেকে একটি লেচি আমি নিয়ে নিচ্ছি, হাতের মাঝে নিয়ে একটু ঘুরিয়ে গোল করে নিব। এরপর আমি রসগোল্লার একটা শেপ দিয়ে দিচ্ছি। তো এই শেপটা সুন্দর করে দিতে হবে যাতে এই রসগোল্লার গায়ে কোনো ফাটল না থাকে। যদি ফাটল থাকে তাহলে কিন্তু ছানাটা আরও 1 মিনিটের মতো একটু মথে নেবেন। একইভাবে কিন্তু আরও একটি রসগোল্লার শেপ আমি দিয়ে দিচ্ছি। তো এভাবে করে সবগুলো শেপ কিন্তু আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন সবগুলো বল কিন্তু আমি সুন্দর করে বানিয়ে নিয়েছি। আর এই ছানার গায়ে কোনো ফাটল কিন্তু নেই। এখন এই মিষ্টিগুলো রান্না করে নিতে হবে। রান্না করার জন্য চুলার মধ্যে একটা আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এরপর এখানে 1 কাপ চিনির সাথে 4 কাপ পরিমাণ পানি ব্যবহার করছি। চিনির পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়েও দিতে পারেন। শিরাটা যখন একটা বলক চলে আসবে ঠিক তখনই এখানে মিষ্টিগুলো দিয়ে জাল করে নিতে হবে। মিষ্টিগুলো দেওয়ার সময় একটু হাত দিয়ে ঘুরিয়ে গোল করে দিবেন, তাহলে কিন্তু এই মিষ্টিগুলো আর চ্যাপ্টা থাকবে না, এরকম গোল হয়ে যাবে।
মিষ্টিগুলো দেওয়ার পর আমি 8 থেকে 10 মিনিটের মতো এই মিষ্টিগুলো রান্না করে নিয়েছি। আর এরই মাঝে মিষ্টিগুলো দেখুন ফুলে কিন্তু অনেকটাই ডাবল হয়ে গিয়েছে। আর একটা রসগোল্লাও কিন্তু ভেঙেও যায়নি বা গলেও যায়নি। এখন রসগোল্লা একটি আমি চেক করে নিব রসগোল্লাটা হয়েছে কিনা। যদি পানির নিচে ডেবে যায় তাহলে ভাববেন হয়ে গেছে, আর যদি ভেসে ওঠে তাহলে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে। মিষ্টিটা কিন্তু একটু ভেসে উঠছে, আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব। এরই মাঝে এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি, যেহেতু শিরাটা কমে গিয়েছে তাই এখানে গরম পানি দিতে হবে। কোনোভাবেই শিরাটাকে ঘন হয়ে যেতে দেওয়া যাবে না, শিরাটা পাতলা রাখার চেষ্টা করবেন। এরপর আমি আরও 6 থেকে 7 মিনিট এই রসগোল্লাগুলো রান্না করে নিয়েছি। মোটামুটি আমি 10 থেকে 15 মিনিটের মতো এই রসগোল্লাগুলো রান্না করে নিয়েছি। এরপর একটু ঠান্ডা করে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন মাশাআল্লাহ রসগোল্লা কিন্তু খুব সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। একটা রসগোল্লাও কিন্তু চুপসে যায়নি বা গলেও যায়নি, ভেঙেও যায়নি। আমার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত সঙ্গেই থাকবেন। রসগোল্লা বানানোর জন্য সব কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। যদি আপনারা সেমভাবে তৈরি করেন আপনাদের রসগোল্লাও কিন্তু একদম পারফেক্ট হবে। আজকের মতো এখানে বিদায় নিব। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।